আহ ওকে, তাহলে আমরা আজকে যে CW5 এটা সলভ করি, হ্যাঁ। কোশ্চেন দুইটা আছে, তবে মানে CW4-এ বেশি ইম্পর্টেন্ট জিনিসপত্র আছে এবং CW4-ই অ্যাকচুয়ালি কঠিন। ওখানে বেশি রকম কনসেপ্ট আছে, ওইটা কঠিন এবং ওইটা বেশি দরকার। CW5 শুধু CW5 করলে কিন্তু মার খাও, শুধু CW5 করলে হবে না, CW4 শুধু করলেও তাও মানে কোনো প্যারা নেই। আচ্ছা, তো আমরা যাই CW, আমরা কোশ্চেন পড়ি। আচ্ছা, আহ তো আমরা প্রবলেম প্লাস ওয়ার্ক শুরু করি। আচ্ছা বন্ধু দেখো, পোস্ট ওয়ার্ল্ড ওয়ার টু Europe was economically devastated. To prevent political instability and revive the economy, the United States launched the Marshall Plan, officially the European Recovery Program (ERP), providing over $13.3 billion in aid to Western European nations. Your task is to analyze the impact of Marshall Plan funding on European countries. You have been handed raw data on several key metrics across countries and asked to analyze the dataset, visualize economic trends, build a regression model. তো ডেটা সেট আমাদের দিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে মার্শাল প্ল্যান ডেটা। ওকে, এরপরে আমাদের প্রথম মানে যে কোনো ইয়েতে আমাদের কাজ হচ্ছে যে মানে স্ট্যাটিস্টিক্স আসলে ডেটাটা চোখে দেখলেও অনেক হেল্প হয়, অনেক আইডিয়া পাওয়া যায়। তো আমরা দেখি CW5, এখানে হচ্ছে যে মার্শাল প্ল্যান, এটা আমি হচ্ছে ওপেন করি। আচ্ছা, ওপেন করে একটু দেখি যে এখানে কি কি আছে। ওকে, তো ওপেন করে দেখা যাচ্ছে যে এখানে প্রথম কান্ট্রি আছে, 16টা কান্ট্রি, সরি 15টা কান্ট্রির ডাটা আছে। এইড রিসিভড ইন মিলিয়ন ডলার্স, ওকে। ইনিশিয়াল জিডিপি ইন বিলিয়ন। তারপরে হচ্ছে 1948-এর যে কত জিডিপি ছিল, আর 1952 4 বছর পরে জিডিপি কত হয়েছে। So, মোটামুটি সবারই জিডিপি কিন্তু বাড়ছে, ভালোই বাড়ছে, তাই না? হুম। তারপরে হচ্ছে কিছু কিছু কান্ট্রি কিন্তু অনেক পায়, 1431 মিলিয়ন করে পাইছে, আবার কিছু কান্ট্রি 181। ডেনমার্ক অনেক কম পাইছে, সুইডেন 1000 কেন। আচ্ছা, ভালো কথা। ইন্ডাস্ট্রিয়াল আউটপুট গ্রোথ, এটা হচ্ছে যে এই কয়েক বছরে পার্সেন্টেজ ইনক্রিজ ইন ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন। তো এদের প্রায় ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অনেক বাড়ছে, 75% করে বাড়ছে। আচ্ছা, ভালো কথা। নট নেসারিলি যে এগুলো আমাদের দরকার, বাট এটা হলে তোমার একটা আইডিয়া থাকে তো এখানে কি কি আছে এগুলো। 1948-এ আনএমপ্লয়মেন্ট রেট কত ছিল, এবং হচ্ছে এডুকেশন এক্সপেন্ডিচার, হচ্ছে যে এডুকেশন কোন কান্ট্রি কত মানে জিডিপির কত পার্সেন্ট স্পেন্ড করছে। আর পলিটিক্যাল স্টেবিলিটি ইন্ডেক্স, 1 হচ্ছে আনস্টেবল, 10 হচ্ছে অনেক বেশি স্টেবল। জিডিপি গ্রোথ যদিও এখানে থাকার কথা ছিল না। আচ্ছা, জিডিপি গ্রোথ দিয়ে দিচ্ছেন, ভালো কথা, মনে হয় সমস্যা নেই। তো পলিটিক্যাল স্টেবিলিটি ইন্ডেক্স হচ্ছে 2, মানে এর খারাপ। আর হচ্ছে যে 7 এরকম, 10 কারো নাই। লুক্সেমবার্গের মনে হয় খুব ভালো অবস্থা ছিল, পলিটিক্যালি খুবই স্টেবল, ঠিক আছে। আচ্ছা, ভালো কথা, জিডিপি গ্রোথ এগুলো সব দেওয়া আছে। এখানে যদিও জিডিপি গ্রোথ দেওয়া নাই, বাট আমার ডিটের মধ্যে দেওয়া আছে, খুব ভালো কথা। তো আমরা এখন নেক্সট কাজে যাই। আমাদেরকে বলছেন যে লোড দ্য ডেটা সেট ইনটু ম্যাটল্যাব। ওকে, হোক। তো আমরা লোড করার চেষ্টা করি, আমরা একটা নতুন ফাইল করি। CW5-এ এত ফাইল কেন? আচ্ছা, স্ক্রিপ্ট U1 CW, ঠিক আছে, ওপেন করলাম। আহ, এই জিনিসটা সরাইতে হবে। ওকে, আমাদের প্রথমে বলছে যে লোডটা ডেটা সেট ইনটু ম্যাটল্যাব। তাহলে আমি ডেটা সেটটাকে নিব, ধরলাম যে ডাটা নামের একটা টেবিলে রাখবো। তো ডাটা ডাটা ইজ ইকুয়াল টু রিড টেবিল। ফাইলটার নাম হচ্ছে কি, মার্শাল প্ল্যান ডাটা ডট এক্সএলএস। ওকে, ডান। আমি রান করে দেখি। উম, এই যে ডাটাটা এখানে চলে আসছে, কান্ট্রি রিসিভড।
ঠিক আছে, ভালো কথা আসছে। এরপরে আমাদের, হ্যাঁ, এরপরে এরপরে হচ্ছে ডিসপ্লে সামারি স্ট্যাটিস্টিক্স অফ অল নিউমেরিক্যাল ভ্যারিয়েবলস। তো নিউমেরিক্যাল ভ্যারিয়েবল কারা ছিল? মার্শাল প্ল্যান। আচ্ছা, এখানে দেখি নিউমেরিক্যাল ভ্যারিয়েবল ছিল, সবাই নিউমেরিক্যাল ভ্যারিয়েবল, নিউমেরিক্যাল বাদে কোনো ভ্যারিয়েবল নাই। তাহলে আমরা হচ্ছে যে সামারি দেখি, সেটা হচ্ছে যে, আচ্ছা একটু, হুম, আচ্ছা, তো আমাদের কিছুই না, সেটা হচ্ছে যে এই যে ডাটার, আমরা এটার সামারি বলে, সামারি নামে একটা ফাংশনই আছে, সামারি। হ্যাঁ, তো সামারি ফাংশনটা দিয়ে আমি যদি ওর মধ্যে ডাটাটা ঢুকাই দিই, তাহলে সামারি শো করে দেয় যে প্রত্যেকটা মানে কান্ট্রি, এগুলার তো কোনো ভ্যালু দেখাবে না। স্ট্যাটিস্টিক্স ফর অ্যাপ্লিকেবল ভ্যারিয়েবলস, এইড রিসিভড, এগুলার হচ্ছে যে কোনো মিসিং ভ্যালু নাই, কোনোটারই কোনো মিসিং ভ্যালু নাই। মিনিমাম ইনিশিয়াল জিডিপির মিনিমাম হচ্ছে 7 মানে বিলিয়ন ইউএসডি, মিডিয়ান হচ্ছে 21, এগুলো সব অটোমেটিক্যালি শো করে দেয়। এটা এগুলোর জন্য আসলে মানে সামারি জন্য কোনো ইয়ে লাগে না, মানে স্পেশাল কিছু নেই, সামারি একটা ইয়ে, কাজ শেষ। ডিসপ্লে সামারি অল নিউমেরিক্যাল ভ্যালু। আচ্ছা, এটা এখানে আরেকটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে যে এখানে তো মানে শুধুমাত্র নিউমেরিক্যাল ভ্যারিয়েবলস এর কথা বলছে, কিন্তু আমার তো এই যে এইড মানে এই যে কান্ট্রির নামটারও চলে আসছে। তো এটারে আমরা চাইলে বাদ দিতে পারি, মানে ওটা অতটা ইম্পর্টেন্ট না, চাইলে আমরা এভাবে করতে পারি। ভ্যারিয়েবলস ইজ ইকুয়াল টু ডেটা প্রপার্টিজ ডট, ডাটা ডট প্রপার্টিজ ভ্যারিয়েবল নেমস। ঠিক আছে, আমি যদি এটা নেই, তাহলে ভ্যারিয়েবলস নামে একটা আছে, এইখানে প্রথমে কি কান্ট্রি আছে, তাই না? আমি প্রথমে কান্ট্রিটারে বাদ দিতে চাই। ভ্যারিয়েবলস ইজ ইকুয়াল টু, বা হচ্ছে যে নিউমেরিক্যাল নিউমেরিক্যাল ভ্যারিয়েবলস ইজ ইকুয়াল টু অরিজিনাল যে টোটাল যে ভ্যারিয়েবলস, সেইটার 2 নাম্বার থেকে শেষ পর্যন্ত। ওকে, তাহলে নিউমেরিক্যাল ভ্যারিয়েবলস কোনগুলো হয়? আমি যদি রান করি, নিউমেরিক্যাল ভ্যারিয়েবলস 2 থেকে এন্ড, ইনভ্যালিড ইউজ অফ, এটা কি ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়? ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, সরি, থার্ড ব্র্যাকেট না। সো নিউমেরিক্যাল ভ্যারিয়েবলস এর মধ্যে কিন্তু এইড রিসিভ এগুলা চলে আসছে, ঠিক আছে। তাহলে এখন আমি যদি এটাকে ইউজ করি, যে আমি যদি বলি যে সামারি শো করবে, সামারি শো করবে ডেটার হচ্ছে নিউমেরিক্যাল ভ্যারিয়েবলস, এইভাবে কি দেওয়া যায়? এইভাবে কি দেওয়া যায় কিনা? না, দেওয়া যায় না, I guess। এটার উম, এটা কি ডট দিয়ে দেওয়া যায়? আচ্ছা, এভাবে আসলে করা যায় না। হোয়াটএভার, আমি লাস্টে আরেকবার দেখাবো নি যে কিভাবে হয় যদি করা যায়। তো এগুলো আমি কেটে দিই। তো সামারি দেখাতে বলছে, সামারি আমি দেখালাম। এরপরে আমাদের বলছে যে কম্পিউট দ্য মিন অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর এইড রিসিভড, ইন্ডাস্ট্রিয়াল আউটপুট গ্রোথ অ্যান্ড আনএমপ্লয়মেন্ট রেট 1948। তাহলে আমি কি করব, যে মিন কিভাবে বের করতে, হচ্ছে যে মিন অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তাহলে মিন বের করি, যে এটা নাম দেই মিন অফ এইড রিসিভড, মিন অফ এইড, হুম, নাম দিলাম। তাহলে মিন ফাংশনটা ইউজ করি, ডেটা ডট, কোন ফাংশনের, এটার নাম ছিল হচ্ছে যে এইড রিসিভড। ওকে, এরপরে হচ্ছে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এসটিডি অফ এইড, আমার ভ্যারিয়েবলের নাম দিলাম মিন অফ ডেটা ডট, সরি মিন তো না, এসটিডি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এরপরে মিন
মিন অফ ইন্ডাস্ট্রিয়াল আউটপুট গ্রোথ। তো ইন্ডাস্ট্রি দেই, মিন ইন্ডাস্ট্রি, আচ্ছা মিন ডাটা ডট ইন্ডাস্ট্রিয়াল আউটপুট গ্রোথ, তারপর এসটিডি ইন্ডাস্ট্রি is equal to mean data dot, oh sorry বারবার ভুল করতে, std data dot industrial output growth। এরপরে এগুলো কপি পেস্ট মারি। এখানে বলছে আর একটাই করতে বলছে, তাহলে এটার নাম দেই আনএমপ্লয়মেন্ট। তো এখানে যে প্রেসড শিফট প্লাস এন্টার সবগুলা চলে যাবে। সো শিফট প্লাস এন্টার দেই, এই উপরের গুলো চলে গেছে, আরে না খালি নিচের গুলো চাইছিলাম। অল্টার শিফট এন্টার দিলে কি হয়, পরের গুলা চেঞ্জ হয়েছে, ভালো হয়েছে। এটা হচ্ছে আনএমপ্লয়, অল্টার শিফট এন্টার, তাহলে পরের গুলা চেঞ্জ হয়, যদি এটা দরকার ছিল না। ও কি বলবো, আনএমপ্লয়মেন্ট রেট 1948, আনএমপ্লয়মেন্ট রেট 1948। আচ্ছা, এগুলো আমি হচ্ছে যে আগে স্টোর করে রেখে দিলাম, এরপরে আমাদের কি এগুলো কম্পিউট করে রেখে দিলে তো হবে না, শো করতে হবে। তো আমি শো করব কিভাবে, শো করে হচ্ছে শো করা যায় কিভাবে, আমি ধরো যে হচ্ছে যে একটা দেখাবো, জাস্ট বাকিগুলো দেখাবো না। মিন অফ ইন্ডাস্ট্রিয়াল, মিন অফ ইন্ডাস্ট্রি ইজ, এটা কি ব্ল্যাঙ্ক না, এত পার্সেন্ট, এটা পার্সেন্ট আমি শো করব। আর বলবো যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ লেটস সে আনএমপ্লয়মেন্ট, আমি just দেখানোর জন্য এগুলো হচ্ছে যে 4বার কপি পেস্ট করতে হবে, ইজ ইকুয়াল টু এত, তাই না? তাহলে আমি এটাকে কি লিখতে পারি, এটা আমার কোডটা হবে এরকম যে এফ প্রিন্ট এফ, আমি যেটা লিখতে চাই, মিন অফ ইন্ডাস্ট্রিয়াল আউটপুট গ্রোথ ইজ ইকুয়াল টু, এরপর আমি একটা ব্ল্যাঙ্ক নিব পার্সেন্টেজ দিয়ে, তাই না? এই ব্ল্যাঙ্কে আমি কি বসাবো, ইন্ডাস্ট্রিয়াল আউটপুট মানে মিন, এটা হচ্ছে মোটামুটি শিওর যে এটা ফ্লোটিং পয়েন্ট ভ্যালু, দশমিক একটা ভ্যালু আছে, ডেসিমাল ভ্যালু আসবে, তাহলে 0.2 এফ মানে হচ্ছে ফ্লোটিং ভ্যালু। আমি যদি লেখা লিখতে চাই তাহলে পার্সেন্টের পরে এস দিতে হয়, স্ট্রিং, ঠিক আছে? বা হচ্ছে আমি যদি কোনো ইন্টিজার নাম্বার লিখতে চাই তাহলে মনে হয় ডি দিতে হয়। তো এরকম এটা দেখে নিতে হবে অবশ্যই। সো মিন অফ ইন্ডাস্ট্রিয়াল আউটপুট গ্রোথ, এখানে আমি এই যে এই ব্ল্যাঙ্কটা এটা দিলাম। এরপরে পার্সেন্টটা হচ্ছে, এরপরে আমি যদি একটা পার্সেন্ট দেই সে তো বুঝতে পারবে না আমি ব্ল্যাঙ্ক চাচ্ছি নাকি হচ্ছে পার্সেন্ট শো করতে যাচ্ছি, তাই না? তো এই কারণে একটা ব্যাকস্ল্যাশ দিয়ে নিতে হয়, ব্যাকস্ল্যাশটাকে বলা হয় এসকেপ সিকোয়েন্স বা এসকেপ ক্যারেক্টার। এইগুলো ব্যাকস্ল্যাশের নাম হচ্ছে এসকেপ সিকোয়েন্স বা এসকেপ ক্যারেক্টার কারণ এটার এই যে এখানে যে এই পার্সেন্টটা আছে, মানে আমি যে পার্সেন্টটা শো করবো সেই পার্সেন্টটা তো একটা স্পেশাল মিনিং আছে, তাই না? সে যেন সেই স্পেশাল মিনিংটা শো না করে, মানে সে ওই মিনিং এ না নিয়ে জাস্ট সেটাকে শো করে, এই জন্য একটা ব্যাকস্ল্যাশ দিয়ে দিলাম, এই কারণে এটাকে স্কেপ করলাম, ওর ফাংশনালিটি থেকে স্কেপ করলাম, এই কারণে এটাকে বলা হয় স্কেপ সিকোয়েন্স। যেমন এন, আমি যদি এখানে এন লিখি, এমনি এই পার্সেন্ট তো শেষ, এটা শেষ, মানে শো করবে, এন লিখলে কি এন শো করার কথা, কিন্তু আমি এন দিয়ে একটা স্পেশাল জিনিস করে দিই, তখন এই কারণে হচ্ছে ব্যাকস্ল্যাশ এন দিতে হয়। এটা কিন্তু ফরওয়ার্ড স্ল্যাশ না, ফরওয়ার্ড স্ল্যাশ হচ্ছে এই যে এটা, এটা কিন্তু না, ব্যাকস্ল্যাশ, ঠিক আছে? তো ব্যাকস্ল্যাশটা এসকেপ ক্যারেক্টার হিসেবে কাজ করে। আচ্ছা, আমার একটাই ব্ল্যাঙ্ক স্পেস, সেখানে একটা দশমিক ভ্যালু বসাতে হবে, দশমিক ভ্যালু মিন ইন্ডাস্ট্রি, তাই না? বেশ, এটা সিমিলারলি এফ প্রিন্ট এফ, আমি কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ আনএমপ্লয়মেন্ট রেট ইজ ইকুয়াল টু, আমি একটা ব্ল্যাঙ্ক নিচ্ছি 0.2 এফ, এরপরে হচ্ছে পার্সেন্ট দেখাতে চাই যে
এটা, আর এটা হচ্ছে নিউ লাইন নিয়ে রাখলাম। এখানে আমার ব্ল্যাঙ্কস, মানে এই ব্ল্যাঙ্কে আমি কি বসাবো? আমি বসাবো হচ্ছে যে স্টেডি, এসটিডি, এটা এখনো বসায় নাই, এসটিডি আনএমপ্লয়মেন্ট। ঠিক আছে, আমি যে সামারি ডেটাটা একটু হাইড করে রাখি, এটা অনেক জায়গা খায়। আর এখানে হচ্ছে সিএলসি প্লেয়ার দিয়ে, আচ্ছা সমস্যা নেই, ওকে চেঞ্জ করছি, ক্লোজ। Is not ভাই, is a escape character is not ভাই, c dog is printf of support expression mean of, আচ্ছা তার মানে এটা বলতেছে যে এটা escape করা যাবে না, এমনিতে দিলে কি হয়? এমনিতে দিলে কি হয়, ওকে নিয়ে নাই? না, ও নিয়ে নেয় না, তাহলে আমি হচ্ছে আপাতত এটারে বাদ রাখি, এটা পরে দেখে জানাবো। ঠিক আছে, escape, সার্চ দেই। escape কি করব? escape হচ্ছে পার্সেন্ট, if printf is printf format data into string। তো এখানে হচ্ছে ফরম্যাট স্পেক %d %s। আচ্ছা, এই যে স্পেশাল ক্যারেক্টার সিঙ্গেল পার্সেন্ট দিলে হচ্ছে পার্সেন্ট পার্সেন্ট দিতে হবে, তো পার্সেন্ট পার্সেন্ট দিতে হবে। ওকে, পার্সেন্ট 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 দিলে সে হচ্ছে একটা পার্সেন্ট শো করবে, ব্ল্যাঙ্ক হিসেবে ও নেবে না। ঠিক আছে, তো ওকে, এটা এটা নিয়ম এটা। আর হচ্ছে সামারি ডেটা আমি কি শো করছি, সে কেন ইয়ে করতেছে দেখাচ্ছে, আচ্ছা সামারি দিলেই ও আসলে শো করে ফেলবে। তো ওকে, ভালো কথা। তারপরে আমরা নেক্সট স্টেপে যাই। আমাদের কম্পিউট করতে বলছে, শো করলাম। হুম, আমরা এই যে এখানে শো করলাম, এখানে জাস্ট কপি পেস্ট করে বাকিগুলো চলে আসবে। এরপরে বলছে যে ক্রিয়েট ইন্ডিভিজুয়াল স্ক্যাটার প্লটস বিটুইন জিডিপি গ্রোথ এন্ড প্রেডিক্টরস এইড রিসিভ। প্রেডিক্টরস মানে কি? এইড রিসিভ, ইন্ডাস্ট্রিয়াল আউটপুট গ্রোথ, আনএমপ্লয়মেন্ট রেট, পলিটিক্যাল, শো দেম ইন। তার মানে জিডিপি গ্রোথ এইড রিসিভড এর উপরে কিভাবে ডিপেন্ড করে। এইড রিসিভড মানে এইড দিলে জিডিপি গ্রোথ বাড়ে নাকি কমে, এই ইন্ডাস্ট্রিয়াল আউটপুট গ্রোথ বাড়ালে জিডিপি বাড়ে নাকি কমে, আনএমপ্লয়মেন্ট রেটের সাথে জিডিপি কিভাবে। তার মানে এইগুলো হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা একবার এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা আরেকবার আরেকটা এক্স অ্যাক্সিস হচ্ছে এটা, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, এটাই জাস্ট বলছে। তাহলে আসো আমরা শো করি। এখন এটাকে বলছে সাবপ্লট, তাহলে টোটাল কয়টা সাবপ্লট হবে? চারটা না? এইড রিসিভের সাথে একটা, ইন্ডাস্ট্রিয়াল সাথে দুইটা, তিনটা, চারটা, তাহলে চারটা সাবপ্লট হবে। তাহলে আসো আমরা একটা ফিগার ফিগার নিয়ে কাজ শুরু করি। ফিগার সাবপ্লট, আমরা 2 বাই 2 একটা নিলাম, সেটা প্রথমটা নিয়ে কাজ করতেছি। এটা আমার প্রথমটা হচ্ছে যে ফিগার লেখা হলে যে আমি একটা নতুন ফিগার নিয়ে কাজ করতেছি, তাহলে আর পুরাতন আগের যদি কোনো ফিগার থেকে থাকে, মানে আমি একই সেটার উপরে আর ইফেক্ট ফেলবে না। দুইটা, মানে দুইটা ফিগারকে আমি ইন্ডিপেন্ডেন্ট রাখতেছি। তো স্ক্যাটার, এটা হচ্ছে আমার ইন্ডেক্সিংটা আমি ইয়ে করলাম। এরপর আমি স্ক্যাটার প্লট আঁকাতে চাই। স্ক্যাটার প্লটটা প্রথমটা হবে হচ্ছে যে এক্স অ্যাক্সিসে, স্ক্যাটার কোথায় 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 কোথায়, এটা না, জিডিপি গ্রো এক্স অ্যাক্সিসে হচ্ছে এইড রিসিভড, ডেটা ডট এইড রিসিভড। ওয়াই অ্যাক্সিসে কি? ডেটা ডট জিডিপি গ্রোথ। হুম, ডেটা ডট জিডিপি গ্রোথ। আর আর কিছু আছে? আর কিছু নাই। আচ্ছা, তো এখন এটার তো একটা নাম দেওয়া উচিত, তা না হলে আমি হিসাব করতে পারবো না। সো আমার নাম দেই হচ্ছে যে টাইটেল দেই। হ্যাঁ, স্ক্যাটার, এখানে স্ক্যাটার দিতে বলছে তাই। ঠিক আছে, তো এরপরে হচ্ছে যে এটার এক্স লেভেল দেই। এক্স লেভেলে কি আছে? এক্স লেভেল হচ্ছে, এক্স এর লেভেল হচ্ছে
এইড রিসিভ, তাই না? সরি সরি সরি, এইড রিসিভ, হ্যাঁ ঠিক আছে, এইড রিসিভ। ওয়াই লেভেল হচ্ছে, এটা অলওয়েজ সেম, জিডিপি গ্রোথ, না জিডিপি গ্রোথ না, হ্যাঁ জিডিপি গ্রোথ, গ্রোথ। আর হচ্ছে টাইটেল, এটা হচ্ছে যে জিডিপি, জিডিপি গ্রোথ ভার্সাস এইড রিসিভ। ওকে, প্রথম সাবপ্লটের কাজ শেষ, আর কিছু দরকার আছে? So, এরপরে হচ্ছে সাবপ্লট টু, 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 2 নাম্বারটা নিয়ে কাজ করতে চাই। এখানে আমি কপি পেস্ট করলাম, না এটা শেষ করতে হবে তো। এটা হচ্ছে যে এক্স অ্যাক্সিসে ডাটা এইড রিসিভড এর বদলে এক্স অ্যাক্সিসে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল আউটপুট গ্রোথ, ইন্ডাস্ট্রিয়াল আউটপুট গ্রোথ, আর ওয়াই অ্যাক্সিসে জিডিপি গ্রোথই থাকবে। ওকে, এরপরে হচ্ছে যে এইড রিসিভ, এটা হয়ে যাবে ইন্ডাস্ট্রিয়াল আউটপুট গ্রোথ, ইন্ডাস্ট্রিয়াল আউটপুট গ্রোথ। তো জিডিপি গ্রোথ ভার্সেস ইন্ডাস্ট্রিয়াল আউটপুট গ্রোথ। ওকে, এরপরে আমরা সাবপ্লট আরেকটা নিয়ে কাজ করি, 3 নাম্বারটা নিয়ে কাজ করব, এবং এটা হবে হচ্ছে যে আনএমপ্লয়মেন্ট 1948। এটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট রেট 1948, ওয়াই অ্যাক্সিসে জিডিপি গ্রোথ। এটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট রেট 90, রেট ইন 1948 versus GDP growth versus unemployment rate in 1948। আচ্ছা, এটা 4 নাম্বারটা নিয়ে কাজ করব। 4 নাম্বারটা হচ্ছে পলিটিক্যাল স্টেবিলিটি ইন্ডেক্স, তাই না? তাহলে এটা হচ্ছে পলিটিক্যাল স্টেবিলিটি ইন্ডেক্স, পলিটিক্যাল স্টেবিলিটি ইন্ডেক্স, জিডিপি গ্রোথ ভার্সাস পলিটিক্যাল স্টেবিলিটি ইন্ডেক্স। ঠিক আছে, তার মানে আমরা এখান থেকে দেখতে পাই যে জিডিপি গ্রোথ আসলে কারো উপরেই ওইভাবে ডিপেন্ড করে না, যদি আমার ডাটা ভুল না হয়ে থাকে। ঠিক আছে, মানে আমার যদি মানে আমার যদি প্লটিং ভুল না হয়ে থাকে, মানে অ্যাটলিস্ট চোখে দেখা দেখে আমি বলতে পারি না যে কারো উপরেই ওইভাবে ডিপেন্ড করে, কারণ রিসিভড এর, এখন এটার একটা কারণ আছে, এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে, কিন্তু জিনিসটা হচ্ছে যে এই যে আমি যদি অরিজিনাল ডাটাটা বের করি, এই যে অরিজিনাল, যদি এটা আসলে ইয়ের জন্য লাগবে না, মানে আমাদের কুইজে লাগবে না, বাট জাস্ট হচ্ছে যে, মানে এটা তো অদ্ভুত কথা না যে আমি টাকা বেশি দিলাম তাও আমার জিডিপি গ্রোথ চেঞ্জ হচ্ছে না, আমি কেন টাকা দেব? লুক্সেমবার্গ খুবই ছোট একটা সিটি, ঠিক আছে? So, লুক্সেমবার্গ খুবই ছোট একটা, বাংলাদেশের চাইতেও ছোট মনে হয় টোটাল কান্ট্রিটা। সো লুক্সেমবার্গের জন্য 354 মিলিয়ন ইউএস ডলার অনেক বেশি, ঠিক আছে? কিন্তু ইউনাইটেড কিংডম কিন্তু লুক্সেমবার্গের চেয়ে অনেক বড়, তার জন্য 397 কিন্তু বলতে গেলে কম। তাহলে তাহলে আমাদেরকে এটা কি কোনো একটা, মানে তার মানে কি এক, মানে এটা কি কম্পারেবল? লুক্সেমবার্গের 300, আবার ইউনাইটেড কিংডম অনেক বড় কান্ট্রি হওয়া সত্ত্বেও সে কিন্তু অনেক শক্তিশালী, মানে বেটার দেন আদার্স। এই কারণে ওর 397 দিয়ে যাওয়া হয়েছে, তুরস্ককে কিন্তু আমার 1265 মিলিয়ন ইউএস ডলার দেওয়া লাগছে। তো এই কারণে আমরা আসলে চাইলেই ওইভাবে মানে ডিরেক্টলি, মানে বেসিক্যালি দিন শেষে ওইটাই হচ্ছে যে এই রিসিপ্টের সাথে ডিরেক্টলি হচ্ছে না, এই রিসিপ্টটাকে আমার কোনো একটা মানে কম্পারেবল, মানে এইটার জন্য 354 যা, এটার জন্য 397 কিভাবে, আমাকে এটা আসলে মিলানো উচিত। সো এনিওয়ে, তো মানে ঠিক আছে, তাহলে আমি কনভিন্স মানে আসলেই আমার প্লট ঠিক আছে, যে আসলে আসলে মানে অ্যাবসলিউট ভ্যালুর সাথে জিডিপি গ্রোথ ডিপেন্ড করে না। আচ্ছা, ভালো কথা। Visualization, industrial. Create a box plot for education expenditure to examine the spread and potential outcomes. আচ্ছা, এই যে এইখানে হচ্ছে ইম্পর্টেন্ট।
যে কেন আমি ইয়ে করলাম, এই যে এইটা কি একটা ফিগার নিয়ে কাজ করতেছে, আমি আবার নতুন আরেকটা ফিগার নিয়ে কাজ করতে চাই, এই কারণে ফিগারটা দিলাম। ফিগারটা না দিলে কি হতো যে ও আগের সাবপ্লটের উপরে লেখালেখি শুরু করে দিত। তো নতুন ফিগার নিলাম, নতুন ফিগার, সেটাকে আমি বলতেছি যে বক্স, মানে আমি একটা বক্স প্লট আঁকাতে চাই। এবং বক্স প্লটে আমি কি দিতে চাই, ডেটা ডট এডুকেশন এক্সপেন্ডিচার। সো এরপরে আর কিছু লাগবে না। তো এখানে আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে এটার এডুকেশন এক্সপেন্ডিচারের মিডিয়ান ভ্যালু হচ্ছে 3.57% অফ জিডিপি। এটার থার্ড কোয়ার্টাইল 75%, মানে থার্ড কোয়ার্টাইল হচ্ছে যে 4.65, এবং এখানে কোনো স্টার নাই উপরে, তার মানে হচ্ছে কোনো আউটলায়ার নাই। ঠিক আছে, ওকে। এবং এটা হচ্ছে যে শো, এই ফিগারটা শো করে নাই কেন? ফিগার, এটা কি শো ফিগার করতে হয়? আগেটা শো করলো না কেন? শো ফিগার শো তো করে, ফিগার যতবার দেবো ততবার শো করে। দুইটা ফিগার দিলাম কিন্তু লাস্টেরটা জাস্ট শো করলো কেন? এটা দিছো না? না, আমি তো কাটি নাই। আম, যে দেখো এখানে একটা ফিগার আছে, এখানে আরেকটা ফিগার আছে। ও আচ্ছা, না না, আসছে আসছে, এই যে এইখানে, সরি, এই জন্য একবারে না, ঠিক আছে, কাজ হয়েছে, তো ফিগার হয়। আচ্ছা, ক্রিয়েট এ বক্স প্লট ফর এক্সামিন দ্য স্প্রেড, এবং তাহলে স্প্রেড দেখলাম, আউটলায়ার্স দেখলাম, এবার রিগ্রেশন করতে বলছে। ডিফাইন জিডিপি গ্রোথ অ্যাজ দ্য রেসপন্স ভ্যারিয়েবল। রেসপন্স ভ্যারিয়েবল মানে ওয়াই অ্যাক্সিস, মানে এটা রেসপন্ড করবে এই যে এইগুলা, এইড রিসিভ হচ্ছে একটা x1, ইন্ডাস্ট্রিয়াল আউটপুট গ্রোথ হচ্ছে x2, আনএমপ্লয়মেন্ট রেট হচ্ছে x3, এডুকেশন এক্সপেন্ডিচার x4, এটা হচ্ছে x5, এবং এইগুলার উপরে ডিপেন্ড করে জিডি এই জিডিপি গ্রোথ হিসাব, মানে কি বলবো যে আসবে, তাই তো? আচ্ছা, তাহলে আমাদের কাজ হচ্ছে যে প্রথমে আমরা যদি ম্যানুয়ালি করতে চাই, আমাদের মনে করতে কি, কিভাবে করতে হয়, যে আমাদের এটা ছিল y ইজ ইকুয়াল টু এক্স বিটা, এগুলো সব ম্যাট্রিক্স প্লাস এরর, মানে এররটা আমার দরকার নাই, বাট এই এক্সটা কিভাবে বানাতে হয়, এক্সটা বানাতে হয় হচ্ছে ওয়ান, অনেক সবগুলো ওয়ান, এরপরে হচ্ছে x1 x2, যতগুলা এখানে x5, পাঁচটা x5 থাকবে, এবং পাঁচটা x5 থাকলে এটা হবে বিটা নট, বিটা ওয়ান, বিটা ফাইভ পর্যন্ত আসবে, ছয়টা বিটা। এই যদি এটা আমার ক্যালকুলেট করতে হবে না, এটা অটোমেটিকলি চলে আসবে, তাই তো? তাহলে আমার প্রথম কাজ হচ্ছে যে ওয়াইটা বের করা আর এক্সটা বের করা। আচ্ছা, আসো আমরা তাহলে ওয়াইটা বের করি আর এক্সটা, মানে ওয়াইটা ফর্ম করি আর এক্সটা ফর্ম করি। তো ওয়াই ইজ ইকুয়াল টু ডেটা ডট জিডিপি গ্রোথ, তাই না? জিডিপি গ্রোথ, আচ্ছা, জিডিপি গ্রোথ, ওয়াই রেডি, এক্স ইজ ইকুয়াল টু এক্স এখনো হয় লেংথ অফ, আচ্ছা, এন ইজ ইকুয়াল টু লেংথ অফ কতগুলা, লেংথ অফ ওয়াই, কতগুলো ওয়াই আছে। তাহলে এক্স ইজ ইকুয়াল টু, প্রথমে কি থাকবে, অনেকগুলো ওয়ান থাকবে, কতগুলো ওয়ান, এনটা ওয়ান, একটা কলাম। এরপরে কি কি থাকবে, এরপরে থাকবে হচ্ছে ডেটা ডট, কি কি বলছে বলো তো, সিরিয়ালি, এইড রিসিভড, প্রথমে হচ্ছে যে এইড রিসিভড, এরপরে ডেটা ডট ইন্ডাস্ট্রিয়াল আউটপুট গ্রোথ, ডেটা ডট আনএমপ্লয়মেন্ট, ডেটা ডট educational expenditure, data dot political stability index। আচ্ছা, এটা আমি একটু বানায় দেখি যে আমার, মানে দেখতে ঠিক আছে কিনা, আর এটা দরকার নাই। আহ থাকুক, সমস্যা নেই। আমার হচ্ছে এই যে এক্স না, হ্যাঁ, এক্স, এক্স বানানো হয়েছে, ওয়াইও বানানো হয়েছে, এরপরে তো মুখস্থ, এরপরের অংশ মুখস্থ। আমি যদি তারপরও রিভাইজ দেওয়ার জন্য ফর্মুলাটা লিখি, সেটা হচ্ছে ইনভার, ওইভাবে না লিখি, ফর্মুলাটা ম্যাথমেটিক্যালি লিখি, সেটা হচ্ছে এক্স ট্রান্সপোজ ইন্টু এক্স, সেটার ইনভার্স ইন্টু এক্স ট্রান্সপোজ ইন্টু ওয়াই। ওকে, তাহলে আমরা
হচ্ছে যে বিটা ম্যাট্রিক্স, বিটার যে ম্যাট্রিক্স গুলা, এটা পাবো হচ্ছে ইনভার্স এক্স ট্রান্সপোজ ইনটু নট স্টার না, ওটা ডট ডট স্টার না, এক্স ট্রান্সপোজ ইনটু ওয়াই। তাহলে আমি বিটা পেয়েছি, দেখি বিটা পেয়েছি কিনা। বিটা, ইয়েস, বিটা পেয়েছি, 6টা বিটা পেয়ে গেছি। তাহলে 6টা বিটা পেয়ে গেছি, তাহলে বিটা 1, বিটা 2, বিটা 3, বিটা 4 এইভাবে করতে পারি। বিটা নট ইজ ইকুয়াল টু এটা লিখতেও পারি, বাট আমার কি লিখতে বলছে? আমার কিন্তু লিখতে কম্পিউটার না, লিখতে বলে নাই, বাট লিখতে মানে লিখা আমার আসলে লাগবে। কি জন্য লাগবে দেখাই, সেটা হচ্ছে যে আমাকে বলছে যে কম্পিউট করতে, যে মানে কি কম্পিউট করতে বলছে, সেটা হচ্ছে যে কম্পিউট দ্য কোএফিসিয়েন্ট অফ ডিটারমিন মানে আর স্কোয়ার। তো আর স্কোয়ার আমার ক্যালকুলেট করতে হলে যেটা লাগবে সেটা হচ্ছে যে আমার অরিজিনাল ডেটা তো আছে, আমার কি একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলার ফলে ফর্মুলার যে লাইনটা, এই লাইনটা আমার লাগবে না? সেই লাইনটা কি আমার আছে এখনো? সেই লাইনটা তো আমার এখনো নাই, তাই আমাকে আগে সেই লাইনটা আগাইতে হবে। মানে প্রত্যেকটা, মানে জিনিসটা হচ্ছে যে একটা এক্স এর জন্য আমার এক্সপেরিমেন্টাল ওয়াই আছে, কিন্তু আমার যে এই যে ফর্মুলাটা ওয়াই ইজ ইকুয়াল টু বিটা নট প্লাস বিটা 1 এক্স, এই যে ফর্মুলাটা যে এটা প্রেডিক্ট করে, যে ওয়াইটা প্রেডিক্ট করে, সেটা তো আমার কাছে এখন নাই। আমার কাছে বিটা নট আছে, বিটা 1 আছে, বিটা 6 পর্যন্ত আছে। তাহলে আমাকে এই ফর্মুলাটা বানাইতে হবে আগে, মানে তাহলে আমার সবগুলো ওয়াই ক্যালকুলেট করতে হবে। আচ্ছা আচ্ছা, আমরা ওয়াই গুলা ক্যালকুলেট করি। ওয়াই গুলো তাহলে ক্যালকুলেট করবো কিভাবে, যে হ্যাঁ আচ্ছা, বিটা নট, বিটা 1 এগুলো ডিফাইন ডিরেক্টলি ইউজ করতে পারি। ডিরেক্টলি হচ্ছে যে বিটা থেকে 1, 2, 3, 4 করে ইউজ করতে পারি। সো এখন আমি তোমাকে আরেকবার দেখাই, যেটা হচ্ছে যে প্রথম বিটা নটটা একা একা থাকবে, তাহলে আমার ফর্মুলাটা আমি কি লিখবো, আমি সেটা বলতে চাচ্ছি। যে এটারে একটু কালার চেঞ্জ করি, নীল নেই, ওকে। তো আমার ফর্মুলাটা হবে হচ্ছে যে জিডিপি গ্রোথ ইজ ইকুয়াল টু বিটা নট, মানে হচ্ছে যে বিটার 1 প্লাস প্রথম ভ্যালু কি ছিল, বিটার মাল্টি এইড রিসিভড, তাহলে এইড রিসিভড ইনটু বিটা 2 প্লাস এইড রিসিভডের পরে কি আসছে, ইন্ডাস্ট্রিয়াল আউটপুট। সো আউটপুট ইনটু বিটার পরের ভ্যালুটা, 3 নম্বর ভ্যালুটা, তাই না? এভাবে চলতে থাকবে, বুঝতে পারছো? তাহলে আসো আমরা হচ্ছে যে এটা লিখি, বের করি। গ্রোথ, গ্রোথ ইজ ইকুয়াল টু, এইখানে আমার ডট স্টার লাগবে। ডট স্টার কেন লাগবে, কারণ হচ্ছে যে এই যে এই এইড রিসিভড অনেকগুলো ভ্যালু, সবগুলো মানে কি, অবশ্য সমস্যা নেই। আচ্ছা, গ্রোথ হচ্ছে তাহলে বিটার প্রথম ভ্যালু মানে বিটা নট প্লাস বিটা বিটার 2 নম্বর ভ্যালু বিটা 1 ইনটু কত, ইনটু কি, ডাটা ডট এইড রিসিভ, তাই তো, প্লাস বিটার পরের ভ্যালুটা বিটা 3। স্যার এটা কেমনে বের করছে? প্রেডিক্টর ম্যাট্রিক্স এক্স হচ্ছে কোএফিশিয়েন্ট, এক্স রে বিটা দিয়ে মাল্টিপ্লাই করে দিছে, ওয়াই প্রেড ইজ ইকুয়াল টু এক্স। আচ্ছা, ভালো কাজ করছে, বাট আই ডোন্ট নো এটা কিভাবে করব। ডেটা ডট, নেক্সটটা কি, আউট ইন্ডাস্ট্রিয়াল আউটপুট, এরপর একটা নিচের লাইনে লিখি, নিচের লাইনে লেখা যায় না, বিটা 4 ডট ইনটু, এর নেক্সটটা কি, আনএমপ্লয়মেন্ট রেট, ডেটা ডট আনএমপ্লয়মেন্ট রেট প্লাস বিটা 5 ইন্টু এডুকেশন এক্সপেন্ডিচার,
ডেটা ডট এডুকেশন এক্সপেন্ডিচার প্লাস বিটার লাস্টের যে ভ্যালুটা বিটা 6 ইন্টু ডেটা ডট পলিটিক্যাল পলিটিক্যাল স্টেবিলিটি ইন্ডেক্স। ঠিক আছে, আমরা একটু চেহারাটা দেখি। ঠিক আছে, এটা জাস্ট ফর্মুলা। তাহলে আমি রান করে দেখি যে গ্রোথ, যেটা গ্রোথ কোথায়, গ্রোথ গ্রোথ সবগুলো ভ্যালু। এইটা হচ্ছে যে আমার যে ফর্মুলা, সেই ফর্মুলা কি দেয়। আমি যদি আরেকবার বোঝায় দেখাই ছবি, সেটা হচ্ছে যে আমার কাছে ডেটা আছে কোনো একটা এক্স এর জন্য, কোনো একটা এক্স এর জন্য এক্সপেরিমেন্টাল ওয়াই আছে, কিন্তু আমি যদি আমার ফর্মুলাতে বসাই তাহলে আমার আহ, মানে এটা না, হলাম এটা। তাহলে আমি যদি ফর্মুলাতে এক্স বসাই তাহলে আমার আমার ফর্মুলা ওয়াই কত বলে, সেটা আমি এখন বের করলাম। এইগুলা হচ্ছে সেই ভ্যালু। বুঝতে পারছি? বুঝছো? তোমার চেহারা দেখে মনে হয় না বুঝছো। বুঝনি? আচ্ছা, আমি এটা কি করলাম সেটা হচ্ছে যে আমি তো আসলে আমার অরিজিনাল এখানে কি এক্স ছিল, এটা কি ওয়াই না? মানে কোনো একটা এক্স, মানে কোনো একটা ভ্যারিয়েবলের উপরে কোনো আরেকটা ভ্যারিয়েবল ডিপেন্ড করে। আচ্ছা, তো এগুলা কি, এগুলা কি এক্সপেরিমেন্টাল ডেটা পয়েন্ট, এগুলা কি এক্সপেরিমেন্টাল ডেটা পয়েন্ট। সো এক্স ইজ ইকুয়াল টু যদি 5 হয়, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কত হয়, সেটা আমার এক্সপেরিমেন্টাল ভ্যালু আমার আছে। তো আমি আসলে কি করছি, আমি যে এই যে ফর্মুলাটা লিখছি, ওয়াই ইজ ইকুয়াল টু বিটা নট প্লাস বিটা 1 এক্স, আমি যে ফর্মুলাটা লিখছি, এই ফর্মুলাটা আমাকে একটা স্ট্রেট লাইন দেয়। ঠিক আছে, ধরো যে আমার এই স্ট্রেট লাইনটা দেয়। এই স্ট্রেট লাইনটা মানে কি, এই মানে বেসিক্যালি আমি যদি এক্স ইজ ইকুয়াল টু 5 যদি এখানে বসাই, তাহলে কি আমার একটা ওয়াই এর ভ্যালু পাই না? এটা আমার প্রেডিক্টেড না? এই যে ওয়াই প্রেড হচ্ছে এইটা। তাহলে দেখো আমার অ্যাকচুয়াল এক্সপেরিমেন্টাল ডেটা হচ্ছে এইটা, কিন্তু আমার প্রেডিকশন হচ্ছে এইটা। মানে কম আসছে, মানে দাঁড়ায় দাঁড়ায় ভুল কম। আসছে, মানে চেঞ্জ আসছে, কাছাকাছি আসছে কিন্তু ভুল আসছে। তাহলে আমি আরেকটা এক্সাম্পল নিই। ধরো আমার এটা হচ্ছে এক্সপেরিমেন্ট, মানে আমার প্রেডিক্ট করছি কিন্তু আসলে এক্সপেরিমেন্টাল ডেটা হচ্ছে এটা। তাহলে কি এই যে এই ডিস্টেন্সটুকু, এইটুকু এরর না? তো এই যে দেখো আমার এখান থেকে এটুকু এরর আছে, এটুকু এরর আছে, যত এরর বেশি তার মানে তত খারাপ, আর স্কোয়ার ভ্যালু কম। আর যত এরর কম তত ভালো। তো আমাকে বের করতে বলছে আর স্কোয়ার। আর স্কোয়ার বের করার জন্য আমাকে কি করতে হয়, সেটা হচ্ছে যে আমার তো এক্সপেরিমেন্টাল ডেটা তো আছেই, তাহলে আমার প্রেডিক্টেড ডেটা বের করতে হবে না, প্রেডিক্টেড ভ্যালু গুলো। এই কারণে আমি জাস্ট হচ্ছে এই যে এইখানে আমার ফর্মুলাতে মানে যেসব জায়গায়, যেসব এক্স এর জন্য, যেসব এক্স এর জন্য এক্সপেরিমেন্টাল ডেটা আছে, সেসব এক্স আমার ফর্মুলায় বসায় আমার ফর্মুলা কত আসা উচিত বলে মনে করে সেটা আমি বের করলাম। বুঝতে পারছি? ওয়াই এক্সপেক্টেড। ওয়াই প্রেডিক্টেড বা ওয়াই প্রেডিক্টেড। ঠিক আছে, আচ্ছা, ওয়াই প্রেডিক্টেড আমার বের করলাম। এরপরে আমার আবার গত দিনের থিওরিটা আবার বলি, যে আর স্কোয়ার ইজ ইকুয়াল, এটা যদি হয় আমার এটা, এটা যদি আমার এক্সপেরিমেন্টাল বিভিন্ন ভ্যালু গুলো হয়, এই এক্সপেরিমেন্টাল ভ্যালু গুলোর তো একটা মিন ভ্যালু আছে, তাই না? এটা কি মিন ভ্যালুটা মিউ। তো আমরা বলছিলাম যে কোনো একটা ডেটা সেটের যেগুলো যে ভ্যালু, এই ডেটা সেটের রিপ্রেজেন্টেটিভ ভ্যালু হচ্ছে মিন। আমি যদি জিজ্ঞেস করি যে এটার মানে তোমার কত পাইছো, তুমি সবগুলো আমাকে ভ্যালু বলবো না, তুমি মিন ভ্যালুটা বলবে, এভারেজ ভ্যালুটা বলবা, তাই না? তো ভ্যালুটা বললা, তাহলে এই এভারেজ ভ্যালুটা আমি জানি যে সত্য, কিন্তু আসলে ভ্যালু তো এইটা। তাহলে এইখান থেকে মিন থেকে, মানে এইটার যে রিপ্রেজেন্টেটিভ ডাটা থেকে এইখান পর্যন্ত যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটা কত, যে ওয়াই অ্যাকচুয়াল থেকে মিউ। তাহলে এটাকে স্কোয়ার করে সাম করো, এটাকে আমরা বলছি এস এস টি, সাম স্কোয়ার টোটাল, স্কোয়ার সাম টোটাল। আর এরপরে হচ্ছে এরপরটাতে দিয়ে দিলাম। এখন জিনিসটা হচ্ছে যে আমার প্রেডিক্টেড ভ্যালু এইটা, কিন্তু আমার আসল ভ্যালু এইটা। তাহলে কি এইটাকে বলা হয় এরর বা রেসিডিউ, তাই না? তাহলে আমার
আমার যে প্রেডিক্ট করছি সেটা থেকে যে দূরত্ব অ্যাকচুয়ালটার, সেটা স্কোয়ার করে সাম করলে এটাকে বলা হয় এসএসই, সাম স্কোয়ার অফ এরর, স্কোয়ার সাম এরর বা অনেকভাবে বলা যায়, ঠিক আছে। আর তাহলে SST এর ফুল মিনিং কি? স্কোয়ার সাম টোটাল, সেটা আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস এসএসই এসএসটি, ঠিক আছে। ওকে, তাহলে আমরা হচ্ছে যে এসএসটি বের করি। এসএসটি ইজ ইকুয়াল টু সাম করব, কাকে সাম করব? প্রথমে হচ্ছে ওয়াই আই মানে কি? গ্রোথ, মানে না না, এটা হচ্ছে গ্রোথ প্রেডিক্টেড, এটার নামটা ভালো দেই। আমার অ্যাকচুয়াল কি ডাটা ডট জিডিপি গ্রোথ, এটা হচ্ছে অ্যাকচুয়াল। সেটা থেকে আমি যে গ্রোথ প্রেডিক্ট করছি সেটা, তাহলে কি এটার কে স্কোয়ার করব, ঠিক আছে, প্রত্যেকটাকে স্কোয়ার করব। আমি উল্টা করে লিখি। তুমি SST লিখতেছো না, তা মিন দিবা না? ও আচ্ছা, সরি সরি সরি, ভুল লিখছি। তাহলে ডাটা ডট জিডিপি, গ্রোথ, সেখান থেকে এসএসটি মিন থেকে, মিন অফ ডেটা ডট জিডিপি গ্রোথ, এটা যে ভ্যালুটা আসবে প্রত্যেকটাকে আমি আগে স্কোয়ার করব, ঠিক আছে, তারপরে সেই পুরো জিনিসটাকে সাম করব। এটা আমার এসএসটি হলো। এসএসই হবে কি, যে আমার যে ডেটাটা অ্যাকচুয়ালি আছে সেখান থেকে আমার যে প্রেডিক্ট করছি, আমি যে গ্রোথ যে আমি প্রেডিক্ট করছি সেগুলাকে আমি আগে স্কোয়ার করে নিব, স্কোয়ার করে নিলাম, এরপরে পুরো জিনিসটাকে আবার সাম করে নিব। ওকে, ডান। তাহলে এসএসটি গেল, তাহলে আর আর স্কোয়ার ভ্যালু ইজ ইকুয়াল টু 1 মাইনাস এসএসসি বাই এসএসটি, এসএসই বাই এসএসটি। আচ্ছা, আর স্কোয়ার ভ্যালু আসছে, আমাকে কি দেখাতে বলছে? কম্পিউট দ্য কোএফিসিয়েন্ট, তাহলে হচ্ছে যে আমি এখন এটাকে লিখি যে প্রিন্টএফ আর স্কোয়ার ভ্যালু অফ দ্য মডেল ইজ, আমি এখানে একটা ফাঁকা ব্ল্যাঙ্ক স্পেস 0.4f নিলাম, ধরো 0.3f, 3 ঘর পর্যন্ত নিলাম। ইজ ইকুয়াল টু, তো আমি যদি লেখা দেখাতে চাই, ইজ বলছি যেহেতু, তাই না, এরপরে আমি একটা ব্ল্যাঙ্ক নিলাম, এরপরে আমি কি করতেছি, আর টু ভ্যালু অফ দ্য মডেল ইজ, এখানে আমি কি বসাবো, এই যে R2 যেটা ক্যালকুলেট করছি, তাই না, তাহলে ডান। এই যে R2 ভ্যালু অফ দ্য মডেল ইজ 0.140, মানে এটা আসলে খুব খারাপ আসছে, ঠিক আছে। আর লাস্টলি আমাদের বলছে যে আইডেন্টিফাই হুইচ পারফরমেন্স মেট্রিক্স হ্যাভ দ্য স্ট্রংগেস্ট ইনফ্লুয়েন্স অন জিডিপি গ্রোথ। আমরা একটু যদি বিটাটা দেখি, আমাদের যদি বিটা গুলো দেখি, আমাদের এই মডেলটা না মানে খুব একটা ভালো মডেল না, ঠিক আছে, আর স্কয়ার ভ্যালু খুব খারাপ আসছে, বাজে মানে বাজে মডেল হয়েছে। আচ্ছা, যদি না আমার ইয়েতে ভুল থাকে, আমি স্যারের কোডটা রান করে দেখতে হবে। তো আচ্ছা, আমরা এখন একটা জিনিস খেয়াল করার চেষ্টা করি, এটা কি বিটা নট না? এই বিটা নটটা কি জাস্ট একা একা থাকে না? বিটা নট প্লাস, এরপরে কি এইগুলা হচ্ছে বিটা 1, বিটা 2, বিটা 3, বিটা 4। বিটা 1 কি কোনো একটা জিনিসের উপরে ডিপেন্ড করে, মানে সরি, বিটা 1 এর উপরে কোনো একটা জিনিস ডিপেন্ড করে। সো যদি এমন হয় বিটা 2 x2 যদি বাড়ে, তাহলে টোটাল ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই, ওয়াই কতটা বাড়বে? যদি বিটা 2 যদি ছোট একটা ভ্যালু হয়, 0.001, তার মানে এটা 1000 বাড়লে ওয়াই আসলে 1 বাড়ে। এটা যদি হয় 0.001, তাহলে x2 কে 1000 বাড়তে হয়, তাইলে কেবলমাত্র ওয়াই মাত্র 1 বাড়ে। কিন্তু বিটা 2 যদি যদি লেটস সে বিটা ওয়ান ধরলাম যে 100, তাহলে কেবলমাত্র x1 যদি 1ও বাড়ে, তাও কিন্তু ওয়াই 100 বেড়ে যায়। তার মানে বিটা 1 বা বিটা 2 যত বড় হবে, এই যে x1 বা x2 এর প্রভাব, ইনফ্লুয়েন্স তত বেশি হয়ে যাবে।
এখন এটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। নেগেটিভ হলে খুব দ্রুত কমে যাবে, যদি পজিটিভ বড় সংখ্যা হয় তাহলে খুব দ্রুত বেড়ে যাবে। কিন্তু বিটা নটের ভ্যালু কি কোনো কিছুকে এফেক্ট করে? না, মানে বিটা নটের ভ্যালু অনেক বড় হলেও কিছু যায় আসে না, ছোট ছোট হলেও হলেও কিছু কিছু যায় না। যায় আসে না। তার মানে আমরা এখন দেখতে চাই যে এই যে বিটা 1 থেকে বিটা 5 পর্যন্ত কোন ভ্যালুটা সবচাইতে, মানে অ্যাবসলিউট ভ্যালুটা কোনটা সবচেয়ে বড়। আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে 0.63, এটা হচ্ছে সবচেয়ে বড়। মানে এইটা কত নাম্বার, এটা হচ্ছে লাস্টের আগেরটা, তাই না? লাস্টের আগের ইয়েটা কি ছিল আমরা একটু খেয়াল করি যদি। লাস্টের আগের এই যে এখানে না, লাস্টের লাস্টের আগেরটা ছিল হচ্ছে স্টার, লাস্টের আগেরটা ছিল বিটা 5 দিয়ে এডুকেশন এক্সপেন্ডিচার। তার মানে আমার এই মডেলটা বলছে যে এডুকেশন এক্সপেন্ডিচার বাড়াইলে সবচাইতে ফাস্ট জিডিপি গ্রোথ কমে যায়, আমার মডেল বলছে। ঠিক আছে, হুম, তাই না? ওটার ভ্যালু কারণ সবচেয়ে বেশি। হচ্ছে এইটার ভ্যালু নেগেটিভ এবং সবচেয়ে বেশি। তো এই জিনিসটা আমরা এখন কিভাবে, মানে মানে এখন এটা তো আমি ম্যানুয়ালি দেখে বুঝলাম যে ওইটার ভ্যালুটা সবচেয়ে বেশি। এখন এটা আমি কিভাবে প্রোগ্রামেটিক, মানে অটোমেটিক্যালি লিখতে পারি। ঠিক আছে, তো দেখো। এটা হচ্ছে না, হ্যাঁ, এটা তো অবশ্যই দেখাতে হবে। ওকে, সো তো আমাদের যে প্রেডিক্টর বা এক্স এর যে ভ্যালুগুলা, সেই ভ্যালুগুলার আমি একটা টেবিলে, মানে সেটে রেখে দিই। তো প্রেডিক্টরের নেমস প্রেডিক্টর নেমস ইজ ইকুয়াল টু, আমি একটা জায়গায় রেখে দিই। তো প্রেডিক্টরের নেম গুলো প্রথমে কি ছিল, প্রথম প্রেডিক্টরটা কে ছিল বলো তো? এইখানে সিরিয়ালি বলবা আমাকে। এই যে এইড রিসিভড, প্রথমে ছিল এইড রিসিভড। 2 নাম্বার প্রেডিক্টরটা ছিল হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল আউটপুট গ্রোথ। এরপরে সিরিয়ালে ছিল হচ্ছে যে এমপ্লয়মেন্ট রেট। এরপরের এরপরের ইয়েটা ছিল এডুকেশন এক্সপেন্ডিচার। এরপরের প্রেডিক্টরটা ছিল পলিটিক্যাল স্টেবিলিটি ইন্ডেক্স। এখানে একটা ভুল লিখছি। ঠিক আছে, তো আমি এই ইয়েটা লিখলাম, প্রেডিক্টরের নামগুলো সিরিয়ালি লিখলাম। ঠিক আছে, সিরিয়ালি লেখার পরে এই যে বিটা গুলা, এখানে তো সবগুলা বিটা আছে, কিন্তু আমার বিটা 1 তো মানে বিটা নট, প্রথম বিটা যেটা, সেটাকে আমি ইউজ করব। এই কারণে এটাকে নাম দিচ্ছি বিটা, বিটা কোএফিসিয়েন্টস। তাহলে এটা অরিজিনাল যে বিটা ছিল সেখান থেকে 2 নাম্বার থেকে শেষ পর্যন্ত যেগুলো আছে সেগুলো নিলাম। কেন? প্রথমটা কি, বিটা নট, ওটা তো কাউকে ইনফ্লুয়েন্স করে না, বোঝা গেছে? এই কারণে ওটা বললাম। ওকে, এরপরে আমরা দেখতে চাই যে এই যে বিটা কোএফিসিয়েন্টস, আমি যদি আরেকবার এটা দেখাই, বিটা কোএফিসিয়েন্ট কারা। এই যে বিটা কোএফিসিয়েন্টস, তার মানে হচ্ছে এই যে বিটা নট, যে কিনা কাউকে ইনফ্লুয়েন্স করে না, একা একাই থাকে, তা সে বাদে বাকিগুলো। ঠিক আছে, তাহলে এই বাকিগুলোর মধ্যে সবচাইতে বড় ভ্যালু কে, সেটা আমি দেখবো। তো এটাকে হচ্ছে ম্যাক্স, একটা ফাংশন আছে ম্যাক্সিমাম। তো ম্যাক্স ফাংশনটাকে তুমি যদি একটা ইনপুট দাও যে ম্যাক্স ভ্যালু, তাহলে ম্যাক্স এটা ফাংশন, এটাকে হচ্ছে বিটা কোএফিসিয়েন্টস, তুমি যদি, তাহলে সে খালি হচ্ছে যে ভ্যালুটা বলে দেয়। যেমন হচ্ছে আমি নিচে দেখাবে, এই যে সে হচ্ছে সবচেয়ে বড় ভ্যালুটা হচ্ছে, ও আচ্ছা, বাই দ্য ওয়ে অ্যাবসলিউট, অ্যাবসলিউট দিতে হবে, তাই না? এবিএস, কারণ হচ্ছে নেগেটিভ হলেও তো সেটা বড়। আচ্ছা, তাহলে আমাদের দেখো এই যে 0.6339, এটা হচ্ছে সবচেয়ে বড়। আর তুমি যদি এটাকে এইভাবে লিখো যে ম্যাক্স ভ্যালু, এরপরে হচ্ছে যে ম্যাক্স ভ্যালুর আইডিএক্স অফ ম্যাক্স ভ্যালু, তাহলে সে তোমাকে দুইটা জিনিস আউটপুট দেয়।
এই যে ম্যাক্স ভ্যালুটা কত সেটা বলে দেয়, এবং ম্যাক্স ভ্যালুটা কত নাম্বার পজিশনে ছিল সেটা আমাকে বলে দেয়। তো ম্যাক্স ভ্যালু এবং ম্যাক্স ভ্যালুর এটা আমি নিলাম, তাহলে কি আমি এখন ম্যাক্স ভ্যালুটাও জানি, এবং এই যে 4 নাম্বার পজিশনে, এটা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার পজিশনে যে আছে সে হচ্ছে সবচাইতে বড়, এটা আমি মানে এখান থেকে পেয়ে গেলাম, তাই না? তাহলে আসো আমরা এখন সেটাকে প্রিন্ট করি। এফ প্রিন্ট এফ, এফ প্রিন্ট এফ আমি হচ্ছে বলবো স্ট্রংগেস্ট ইনফ্লুয়েন্সিং প্রেডিক্টর ইজ, এখানে আমি একটা ব্ল্যাঙ্ক স্পেস নিলাম এবং এই ব্ল্যাঙ্ক স্পেসে আমি একটা স্ট্রিং বসাবো, এস স্ট্রিং বসাবো, এই কারণে এস। এরপরে আমি একটা ইয়ে নিলাম, এবং এই ব্ল্যাঙ্কে আমি এই এস এর জায়গায়, পার্সেন্টেজ এর জায়গায় আমি কি বসাবো, এটা হচ্ছে যে প্রেডিক্টর নেমস যেটা ছিল, প্রেডিক্টর নেমস এর ওই যে কত নাম্বার ভ্যালুটা, ম্যাক্স ভ্যালুর, সরি, আইডিএক্স অফ ম্যাক্স ভ্যালু, ম্যাক্স ভ্যালু কত নাম্বার আসছে সেইটার পজিশনটা দিয়ে আমি হচ্ছে নিয়ে এসে বসাবো। আর দেখো আমাকে বলতেছে স্ট্রংগেস্ট ইজ এডুকেশন এক্সপেন্ডিচার, বুঝতে পারছো? আচ্ছা, ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে হুইচ পারফরমেন্স মেথড হ্যাজ স্ট্রংগেস্ট ইনফ্লুয়েন্স অন। তো এটা হয়ে গেল, ডান। এরপরে আমরা কোশ্চেন 2 তে যাই। কোশ্চেন 2 আশা করি তাড়াতাড়ি হয়ে যাবে। কোশ্চেন 2 আমি এক্সপ্লেন করব না আর খুব বেশি। এটা 54 মিনিট হয়েছে না? আচ্ছা, since 1958 scientists have recorded atmospheric carbon dioxide concentration at the observatory. The famous Killing curve reveals a steady rise in atmospheric carbon dioxide with some seasonal variation. Here you have a simplified dataset containing only January monthly data from 2000 to 2019, designed to reflect a strong linear upward trend in CO2 concentrations. তো আমাদের প্রথম কাজ এটা একটু দেখে আসি, সরি কিলিং কার্ভ এটা ওপেন করি, ওপেন করে, আচ্ছা ওপেন করে দেখি যে কি কি আছে। Your task is to analyze the dataset to uncover patterns, quantify the linear trend, and evaluate the relationship between carbon dioxide levels and temperature anomalies. আচ্ছা, সো ইয়ার, ক্যালেন্ডার ইয়ার 2000, এগুলো 2019 পর্যন্ত, মান্থ এটা হচ্ছে সবগুলো জানুয়ারি মান্থের, এই কারণে তো এটা আমার কাজে লাগবে না। CO2 ppm, জানুয়ারির অ্যাভারেজ ppm, আচ্ছা অ্যানোমালি সেটা হচ্ছে লং টার্ম ট্রেন্ড যত হওয়া উচিত তার কাছ থেকে, মানে 370 বেস ধরছে প্রবাবলি, 370 এর কাছ থেকে কতখানি বাড়ছে, তাই তো? বা যদিও ওইভাবে মিলাই নাই, তো সামহাও অ্যানোমালি মানে কিছু একটা ডেভিয়েশন, কোনোভাবে ডেভিয়েশন করছে, জানি না কিভাবে করছে, ডেভিয়েশন হতে পারে, টেম্পারেচার অ্যানোমালি এটাও আমাদের দেওয়া আছে। তো লোড দ্য ডেটা সেট ইনটু ম্যাটল্যাব, এখন আর আমি অত এক্সপ্লেন করবো না। সিএলসি ক্লিয়ার ক্লোজ অল, সো ডেটা দিয়ে নিলাম, রিড টেবিল, রিড টেবিল কোনটা নিব, হচ্ছে কিলিং কার্ভ ডেটা নিয়ে রেখে দিলাম, ঠিক আছে, কিলিং কার্ভ ডেটা নিয়ে রেখে দিলাম। এরপর বলছে ডিটেক্ট আউটলায়ার্স ইন দ্য CO2 ppm ভ্যালুস ইউজিং দ্য ক্রাইটেরিয়ন দ্যাট এনি ডেটা পয়েন্ট মোর দ্যান ওয়ান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যাওয়ে ফ্রম দ্য মিন ইদার অ্যাবভ অর বিলো ইজ কনসিডার্ড অ্যান আউটলায়ার। আমরা এটা ফার্স্ট দিন, বেশি লম্বা হবে না, আমরা ফার্স্ট দিন বলছিলাম যে আমার যদি এটা হয় ডেটা, আমার যদি কয়েকটা ডেটা হয়, এটা যদি আমার মিন হয় এবং এটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা বের করি, আমরা বলছিলাম যে নর্মালি এই মিনের চাইতে 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন উপরে বা নিচে যারা দূরে থাকে, মানে এর বাইরে যারা থাকে তাদেরকে আউটলায়ার বলে। কিন্তু এখানে আমাকে বলেছে মিন থেকে 1 উপরে বা নিচে হলেই আমি সেটাকে আউটলায়ার ধরবো, এবং এটা আমরা প্রথম দিনে এক্সপ্লেন করছি যে এর এই 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যে ধরতে হবে এরকম কোনো নিয়ম নেই, আমাকে বলছে যে 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে আমরা এই যে বাউন্ডারিটা, আগে মিন বের করতে হবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হবে, উপরে তাহলে মিন, মিন থেকে 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন উপরে গেলে কত বাউন্ডারি, এই ওয়াইটা বের করতে হবে, এই বাউন্ডারিটা বের করতে হবে, তাই তো? আচ্ছা আমরা বাউন্ডারিটা বের করি।
তাহলে হচ্ছে যে আমাকে বলছে যে CO2 ppm ভ্যালু, তাহলে মিন CO2 is equal to mean of data dot CO2 ppm, এবং স্ট্যান্ডার্ড ডেফিনেশনটা আমি বের করে রাখি। স্ট্যান্ডার্ড অফ CO2 is equal to std data dot CO2 ppm। ওকে, এখন আমি হচ্ছে আপার লিমিটটা বের করি। আপার লিমিট হচ্ছে যে মিন CO2 প্লাস 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড অফ CO2। আর লোয়ার লিমিট কি? লোয়ার লিমিট হচ্ছে মিন CO2 মাইনাস, প্লাস মাইনাস আর কি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ CO2। আচ্ছা, তাহলে এখন এই যে এটা করলাম যে ডিটেক্ট আউটলায়ার্স, এটা আমি করব, তো এটাকে আমরা দুইভাবে বের করতে পারি। আমরা একটা ফর লুপ চালাতে পারি, যে আমরা ফর লুপ চালাই দেখি। ফর ফর ভ্যালু ইন, না সরি, ফর ভ্যালু ইজ ইকুয়াল টু ডেটা ডট CO2 ppm। তাহলে CO2 ppm একটা কি অনেকগুলো ভ্যালু আছে, তার প্রত্যেকটা ভ্যালু নিবে, প্রত্যেকটা ভ্যালু ইফ ভ্যালু গ্রেটার দেন আপার লিমিট, এটা হচ্ছে অর, এটা হচ্ছে অর, ভ্যালু লেস দেন, দুটো দেওয়া যায়, একটা দেওয়া যায়, ওইটা একটা দিলেই হয়। লোয়ার লিমিট যদি উপরে হয় বা নিচে হয়, যদি উপরে, দুটাই দেওয়া যায়, সমস্যা নেই, একটা দেওয়া যায়, দুইটা দেওয়া যায়। যদি উপরে হয় বা নিচে হয়, তাহলে হচ্ছে যে আমি আসলে আউটলায়ার্স ইজ ইকুয়াল টু, আমি একটা ব্ল্যাঙ্ক ম্যাট্রিক্স নিয়ে রাখতে দিলাম, যদি উপরে হয় বা নিচে হয় সেটাকে আউটলায়ার্স ইজ ইকুয়াল টু পুরাতন যে আউটলায়ার্স আছে তার সাথে অ্যাড করে দিব, তাই না? ভ্যালুটা অ্যাড করে দিব, পুরাতন কথা আমি এটা করে দিতে পারি। আচ্ছা, আমরা করে দেখি। Operands to logical and or operator must be completed logical extension use any or all functions to operands to logic. For value is equal to outliers CO2 ppm। এখানে কি ব্র্যাকেট দিতে হবে? এখন তো হওয়ার কথা না। আচ্ছা, ভ্যালু এটা কি জিনিস? এটা কেন ডাবল কেন? CO2 ppm, আচ্ছা CO2 কনসেন্ট্রেশন আমি এটাকে আলাদা করব। CO2 concentration is equal to data dot CO2 ppm, এটা আমি আলাদা করে নিলাম, is equal to এটাকে জাস্ট মানে এই যে ভ্যালু is equal to লিখছি না, তো এটা হচ্ছে যে প্রত্যেক মানে পুরোটা নিয়ে নিছে, কেন নিছে আমি বলতে পারতেছি না, তো আমি এই কারণে আরেকটা আলাদা করে নিলাম। CO2 concentration 20 by 1 double। হুম, আই গেস আরেকটা কাজ করা যেতে পারে, যেটা হচ্ছে যে এটা, আচ্ছা বুঝছি, সেটা হচ্ছে যে এই ভ্যালু ইজ ইকুয়াল টু সামথিং, এটা হচ্ছে রো বাই রো যায়, মানে কলাম বাই কলাম যায়। তো আমি যখন হচ্ছে যে এমনিতে দিছি, তখন এটা হচ্ছে যে একটা কলাম ভেক্টর, তো নেক্সট নেক্সট রোতে আর কি যাচ্ছে না, এই কারণে এটাকে ট্রান্সপোজ করে নিছি। আমি যদি ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু, আমি যদি এইখানে ট্রান্সপোজ করি তাইলে আবার কাজ করে কেন, তাহলে দেখো এই যে CO2 কনসেন্ট্রেশন একটা রো ভেক্টর হয়ে যায়। তো এখানে বেসিক্যালি আমরা এখন এটা যখন যে সাবজেক্ট করলাম সেটা হচ্ছে যে এইখানে কলাম ভেক্টর দেওয়া যাবে, এখানে দিতে হবে রো ভেক্টর দিতে হবে, তাহলে প্রত্যেকটা ভ্যালুতে যাবে। তাহলে এখন দেখি আউটলায়ার্স কে কে আছে। তাহলে আউটলায়ার্স হচ্ছে যে 370, এই যে 8টা ভ্যালু আউটলায়ার ছিল, ঠিক আছে।
তো এটা একটা উপায়, প্রত্যেকটা। আরেকটা জিনিস আছে, এটা ইয়ে ভালো, যেটাকে বলা হয় হচ্ছে লজিক্যাল মাস্ক। লজিক্যাল মাস্ক লজিক্যাল মাস্কটা হচ্ছে যে আমি একবারে ওকে মানে এখানে ধরো অনেকগুলো ভ্যালু ছিল, 5 3 2 9 7 9, এরকম এরকম ভ্যালু, এটা ধরো অরিজিনাল ভ্যালু ছিল। আমি ওকে জিজ্ঞেস করব যে এগুলার মধ্যে কোনগুলা কোনগুলা লেস দেন 5। এটার ফলে সে কি বলবে জানো? এটা রেজাল্ট আসবে, মানে এটা যদি আমি কোশ্চেন করি, তাহলে তাহলে সে আমাকে যে অ্যান্সারটা দিবে সেটা হচ্ছে যে 5 কি লেস দেন 5? না। 5 = 5, 0। 3 কি লেস দেন 5? 3 কি লেস দেন 5 না। তাহলে কি বলবে 1। 2 কি লেস দেন 5? ও বলবে 1। 9 কি লেস দেন 5? সে বলবে নো। এটা বলবে নো। এটা বলবে নো। তাহলে এই যে একটা কি মানে প্রত্যেকটা পজিশনে এই কোশ্চেনের অ্যান্সার কত কত কত, সেটা ও আমাকে বলবে। এইটাকে বলা হয় লজিক্যাল মাস। তো আমি যদি ওকে জিজ্ঞেস করি যে, আমি যদি এই কোশ্চেনটা ওকে করি যে এখানে আমার আউটলায়ারের কোশ্চেনটা, আউটলায়ার, আমাকে জিজ্ঞেস করি যে এটা কি আউটলায়ার, তখন সে বলবে যে হ্যাঁ এটা আউটলায়ার, এটা আউটলায়ার না, বা এরকম, মানে এটা আউটলায়ার না, এটা আউটলায়ার, এভাবে বলবে। তো এই যে এইটাকে বানানোটাকে বলা হয় লজিক্যাল মাস্কিং। এইখান থেকে আমি ডিরেক্টলি ফর লুপ ছাড়া ইয়েটা বের করে আনতে পারি। আমি তোমাকে দেখাই। আমরা ফর লুপটাকে নাই করে রাখি। এই যে এইটা, ওকে, এইটা না। আচ্ছা, আপার লিমিট লোয়ার লিমিট। তাহলে আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আউটলায়ার মাস্ক। এটা হচ্ছে যে আউটলায়ারের মানে মানে ভ্যালুগুলা, টোটাল ভ্যালুগুলা কোথায়, ডাটা ডট CO2 ppm। এটাকে আমি জিজ্ঞেস করতেছি যে CO2 ppm এর কোথায় কোথায় লেস দেন আপার, হচ্ছে যে আপার লিমিট অর ডাটা ডট CO2 ppm এর কোথায় CO2 ppm এর কোথায় কোথায় গ্রেটার দেন, লেস, সরি উল্টা লিখছি, গ্রেটার দেন আপার লিমিট আর হচ্ছে যে লেস দেন লোয়ার লিমিট। ওটা লিখছিলাম। লোয়ার লিমিটেরও নিচে কারা, তারা আউটলায়ার। আপার লিমিটের উপরে কারা, তারা আউটলায়ার। এটা আমি জিজ্ঞেস করলাম। দেখো আউটলায়ার মাসটা এখানে নিচ্ছে না, তার মানে আমাদের হচ্ছে যে ট্রান্সপোজ করতে হবে। আম, না, এই কারণে না, আই গেস হচ্ছে এই যে এটা এটা করে আসি, এটা রাখি, রো ভেক্টরে কনভার্ট করে নিয়ে তারপরে কাজ করি। সেটা হচ্ছে আমার এটার নাম দিচ্ছে CO2 কনসেন্ট্রেশনটা, CO2 কনসেন্ট্রেশন। তাও তো কাজ করে না। আচ্ছা দাঁড়াও দেখি কি সমস্যা করলো। কত নাম্বার, লাইন 21। আচ্ছা, আচ্ছা, ইন্টারেস্টিংলি এইখানে একটা দিলে কাজ করবে হয়তো। কেন কাজ করবে? আচ্ছা, একটা দিলে কাজ করে, ঠিক আছে, দুইটা দিলে কাজ করে না, একটা দিলে কাজ করে। আচ্ছা, এমনি একটু চেক করার জন্য যে আমি যদি এটাকে না চেঞ্জ করি তাইলে কি কাজ করে। তার মানে জিনিসটা হচ্ছে যে আমি যদি আহ মানে রো ভেক্টর রাখি, মানে অনেস্টলি এই জিনিসটা হচ্ছে যে একটা দেওয়াই ভালো। হুম, এখানে দুইটা না দিয়ে একটা দেওয়াই ভালো। আর এটা আমি আমার এমনিতে দেখতে সুবিধা, এই কারণে আমি এটা রো ভেক্টর বানিয়ে নিলাম। এটা ঠিক আছে, রো ভেক্টর বানিয়ে নিলাম। আচ্ছা, একটাই দিব। আচ্ছা, আউটলায়ার মাস দিলাম। তাহলে এবার আউটলায়ার্স হচ্ছে আউটলায়ার্স ইজ ইকুয়াল টু আমার অরিজিনালি কোথা থেকে CO2 কনসেন্ট্রেশন, তাদের কোন কোন ভাই ব্রাদার, তাদের এই যে আউটলায়ার মাস্ক ভাই ব্রাদার গুলো হচ্ছে আউটলায়ার। এই দেখো, তাহলে এরা হচ্ছে আউটলায়ার্স। ঠিক আছে, তো মাস্ক মানে এটা কি ওই পজিশন গুলা যেখানে যেখানে 1 আছে তারা তারা আউটলায়ার্সে চলে আসবে, যেখানে যেখানে 0 0 আছে সেখানে তারা তারা আসবে না।
ওকে, তাহলে আউটলায়ার্স নিলাম। রিমুভ দ্য আউটলায়ার্স এন্ড রিপ্লেস দেয়ার ভ্যালুজ উইথ দ্য মিন CO2 কনসেন্ট্রেশন অফ দ্য ডেটা। আচ্ছা, তাহলে আমাদেরকে বলছে যে আমি এটা নিলাম, আউটলায়ার্স রাখলাম না, এরপর আমি বলছি যে আমার যে কনসেন্ট্রেশনটা CO2 কনসেন্ট্রেশন এটা CO2 কনসেন্ট্রেশনের নতুন ভ্যালু হবে CO2 কনসেন্ট্রেশনের যেসব জায়গায় আউটলায়ার মাস্ক মানে আউটলায়ার আছে, এটা মানে কি আউটলায়ার গুলা না, সেই আউটলায়ার গুলা আচ্ছা না সরি, আমি তো রিপ্লেস করবো তাই না? আচ্ছা সরি সরি, সেটা হচ্ছে যে আউটলায়ার্স হচ্ছে অরিজিনালি আউটলায়ার্স হচ্ছে এটা একটা ভ্যালু, কিন্তু আউটলায়ার্সটাকে আমি চেঞ্জ করে আউটলায়ারের প্রত্যেকটা ভ্যালুকে আমি কি দিয়ে রিপ্লেস করব, মিন দিয়ে। তাহলে মিন CO2 দিয়ে আমি রিপ্লেস করলাম। তাহলে এটা হচ্ছে আউটলায়ার্স, আউটলায়ার্স এর প্রত্যেকটা ভ্যালু হচ্ছে মিন CO2। না আমি আচ্ছা দাঁড়াও, আরেকটা কাজ করি, এটা হচ্ছে এভাবে না লিখি, এটা হচ্ছে যে CO2 কনসেন্ট্রেশন এর আউটলায়ার পজিশন গুলা ইজ ইকুয়াল টু মিন CO2, এটা করলে বেটার। Array indices must be positive. Oh, sorry, outlier mask. Okay, এটা হচ্ছে CO2 concentration না? CO2 concentration দেখো 379, অনেকগুলো 379 ভ্যালু আছে, 0.3। মিটারে দেখো এখানে এদিকে দাও পাইছি, দেখো এখানে যে যেসব জায়গায় আউটলায়ার ছিল, দেখো আউটলায়ার মাস্ক গুলো দেখো, মানে আউটলায়ার পজিশন গুলো দেখো, এখানে প্রথম চারটে কি আউটলায়ার, ও আমাকে বলছে প্রথম চারটা আউটলায়ার, এই প্রথম চারটা কিন্তু মিন দিয়ে রিপ্লেস হয়ে গেছে। তো আমি এটা কিভাবে করলাম, সেটা হচ্ছে যে এটা কি আউটলায়ার পজিশন গুলা, এরপরে আমাকে এমনি আউটলায়ার শো করতে বলছিল, তাই আমি আউটলায়ার ধরে শো করলাম, আউটলায়ার্স ইজ ইকুয়াল টু এটা। তো এরপরে আমি যেটা করছি সেটা হচ্ছে যে CO2 কনসেন্ট্রেশন, এটা হচ্ছে অরিজিনাল কনসেন্ট্রেশন, সবগুলো ডাটা আছে, আউটলায়ার এবং আউটলায়ার না, সেখানকার আউটলায়ার মাস্ক মানে কি, সেখানকার যেসব জায়গায় আউটলায়ার আছে তারা ইজ ইকুয়াল টু মিন CO, বুঝতে পারছি? এভাবেও কিন্তু মানে আমি রিপ্লেস করতে পারি। আচ্ছা ভালো কথা, তাহলে CO2 কনসেন্ট্রেশন এটা করবো, বুঝা গেছে? এরপরে হচ্ছে রিমুভ দিস আউটলায়ার্স রিপ্লেস দেয়ার ভ্যালু, এরপর ক্রিয়েট এ ফিগার উইথ মাল্টিপল সাবপ্লটস। তো আই গেস এটা করা লাগবে না। এটা হচ্ছে যে আমি মেসেজ করি সাবপ্লট ফিগার। আচ্ছা, এরপরে আমাদের বলছে যে রিগ্রেশন অ্যানালাইসিস করতে বলছে, এটাও আমরা হচ্ছে যে CW4 এ করছি। এরপরে হচ্ছে যে ক্যালকুলেট দ্য কোএফিসিয়েন্ট interpret the strength using your regression model, estimate the expected CO2 concentration in January. সো ঠিক আছে, তাহলে আমাদের কাছে কম্পিউটার রেসিডুয়ালস, রেসিডুয়াল মানে হচ্ছে যে এরর, তার মানে কতগুলো এরর আছে, তার মানে আমাদের হচ্ছে এক্সপেক্টেড মানে আমাদের যে প্রেডিক্টেড ভ্যালু, সেই প্রেডিক্টেড ভ্যালুগুলো বের করব, আর সেখান থেকে আমাদের যে এক্সপেরিমেন্টাল যে ভ্যালুগুলো আছে সেটা বিয়োগ করে দেবো তাহলে। তো সেটা তো এসএসটি আর এসএসসি তে হ্যাঁ, মানে ওইটার মতে। ওকে, সো আমরা তাহলে সিরিয়ালে যাই, মানে আমাদের জিনিস আর তেমন কিছু না, CW4 এগুলো করে মানে এর আগেরটা থেকে হয়ে গেছে। তাহলে ফিগার হচ্ছে সাবপ্লট, এটা হচ্ছে যে চারটা আছে, সো 2 by 2, ফার্স্ট নাম্বারটা নিয়ে কাজ করি, এটা হবে একটা স্ক্যাটার অফ CO2 ppm versus temperature anomaly. So data dot CO2 ppm versus data dot temperature anomaly. এটার x লেভেল হচ্ছে CO2
CO2 concentration, এটা y axis, y level হচ্ছে, y axis হচ্ছে টেম্পারেচার হ্যানুম্যালি। এরপরে আমরা পরের গ্রুপে যাই। আচ্ছা, সো প্রথম এরপরটা আমরা 2 নম্বরটা নিয়ে কাজ করি। 2 নম্বরটা হচ্ছে যে এটা একটা হিস্টোগ্রাম হবে, এটা একটা হিস্টোগ্রাম হবে এবং হিস্টোগ্রামটা হবে শুধুমাত্র CO2 ppm ভ্যালুর জন্য। ঠিক আছে, এটার জন্য আর এক্স লেভেল ওয়াই লেভেল লাগবে না, টাইটেল লাগবে, টাইটেল দিয়ে দিলেই হচ্ছে। এরপরে 3 নম্বরটা নিয়ে আমরা কাজ করি। 3 নম্বরটা হচ্ছে লাইন প্লট। এটা আমার হচ্ছে যে, এটার নাম কি, লাইন প্লট, প্লট মনে হয়, লাইন প্লটই হচ্ছে প্লটই হচ্ছে লাইন প্লট অফ CO2 ওভার ইয়ার। তার মানে CO2 ppm ওভার ইয়ার, এক্স হচ্ছে ইয়ার, টাইম সবসময় হচ্ছে এক্স অ্যাক্সিসে যায়, CO2 ppm। তাহলে এটা হচ্ছে ওয়াই লেভেল হচ্ছে CO2 আর এক্স লেভেল হচ্ছে ইয়ার। ঠিক আছে, আর না আর কিছু নাই, নর্মাল দেওয়া হয় না। বক্স প্লট, বক্স প্লট অফ CO2 ppm এর ভ্যালুগুলো। হুম, ঠিক আছে। আর এইখানে আমার হচ্ছে যে হিস্টোগ্রামে, এখানে হচ্ছে যে নাম্বার অফ বিনস, মানে আমি এটা 5টা বাড়ায় রাখি, দেখতে সুন্দর লাগবে, 8টা দেই। ওকে, বক্স প্লট। এরপরে আমাদের বলছে যে রিগ্রেশন অ্যানালিসিস করতে, রিগ্রেশন অ্যানালিসিস করতে বলছে। CO2 ppm হচ্ছে y, sorry, ER as the independent variable, আর হচ্ছে CO2 ppm হচ্ছে y। The y is equal to data dot CO2 ppm, আর n is equal to কতগুলো ডেটা আছে সেটা আমরা নিব, length is equal to length of y। এরপরে আমরা হচ্ছে যে x, প্রথমে হচ্ছে অনেকগুলো ওয়ান থাকবে, ওয়ান্স, কতগুলো ওয়ান্স থাকবে, n, একটা কলাম। এরপরের গুলো হচ্ছে যে x ডেটা ডট ডেটা ডট ইয়ার, মানে x হচ্ছে ইয়ার, না ডেটা ডট ইয়ার অ্যাজ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আর কিছু নাই। তাহলে হচ্ছে যে বিটা ইজ ইকুয়াল টু, বিটা ইজ ইকুয়াল টু ইনভার্স অফ x ট্রান্সপোজ ইন্টু x ট্রান্সপোজ ইন্টু y। এটা গেল বিটা, রিগ্রেশন মডেল ফিট করা হয়ে গেল বিটা। এরপর হচ্ছে কোএফিসিয়েন্ট আর স্কোয়ার বের করতে বলছে। তাহলে আই স্কোয়ার বের করতে হলে আমাদের আবার এসএসটি আর এসএসই বের করতে হবে। তো এটা আমি একটু কপি পেস্ট মেরে দিই। কপি, এসএসটি হচ্ছে সাম অফ ডেটা, আমার যেটা আমি প্রেডিক্ট করছি এটা হচ্ছে যে CO2 ppm থেকে মিন অফ CO2 ppm। এসএসই হচ্ছে মানে এটাই আর কি, সবগুলোই CO2 ppm থেকে হবে। ও, আমি তো এখনো প্রেডিক্ট করিনি। CO2, CO2, আমার যে, আমি যে মডেলটা ফিট করলাম এটা প্রেডিক্ট করবে কিভাবে, এটা হচ্ছে যে বিটা ওয়ান, বিটা নট, বিটা ওয়ান, বিটা নট প্লাস বিটা টু মাল্টিপ্লাইড উইথ আমার যে এক্স এর ভ্যালুগুলো, এক্স হচ্ছে ডেটা ডট ইয়ার, তাই না? ওকে, তারপর হচ্ছে এসএসই এসএসটি, এটা হচ্ছে যে CO2 যে প্রেডিক্ট করছে সেটা, সেটা থেকে অ্যাকচুয়াল যে CO2 ppm সেটা মানে ডিসটেন্স কত সেটা আমরা ক্যালকুলেট করবি। আর আর স্কোয়ার ইজ ইকুয়াল টু SSE minus SS1 minus SS2 SST। এরপরে হচ্ছে যে তাহলে আর স্কোয়ার ভ্যালুটা আমরা দেখি, আর স্কোয়ার আসছে 1, তার মানে খুব ভালো ভ্যালু আসছে।
তো আমরা যদি এমনিতে এখানে একটা ইয়ার ওভার CO2 কনস্ট্যান্ট CO2 স্ক্যাটার প্লট করছিলাম প্রতি বছর, মানে 3 নম্বর পজিশনে, এই যে এটা এখানে দেখে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে আসলে খুব ভালো একটা লিনিয়ার সম্পর্ক আছে। এই কারণে আমাদের যে ডেটা সেটা মানে R² সেটা খুব ভালো আসছে, R² 1 চলে আসছে। আচ্ছা, এরপরে হচ্ছে যে estimated CO2 in 2035, তাহলে এটা কি হবে যে β1 β0 আর কি β1 প্লাস বিটা বিটা β2 ইন্টু এক্স এর ভ্যালু কত 2035, সো 406 ppm হয়ে যাবে। এটা আমরা এস্টিমেট করছি। আমরা একটু যদি ডেটাটা দেখি যে প্রতি বছরে অ্যারাউন্ড 300, 2019-এ যদি 389 উঠে থাকে, আমরা এক্সপেক্ট করি যে 2035-এ 406 ppm হয়ে যাবে। অ্যান্ড দেন কম্পিউটার রেসিডুয়ালস। তো রেসিডুয়াল মানে হচ্ছে যে এরর। সো আমি এরর মানে কি, যে এরর মানে হচ্ছে যে আমার যে অ্যাকচুয়াল ভ্যালু সেটা থেকে এটার দূরত্ব কত, মানে বেসিক্যালি ওয়াই হ্যাট মাইনাস ওয়াই আই, এটাই হচ্ছে রেসিডুয়াল। তো এরর গুলো ক্যালকুলেট করি, বা এটা আমি যদি রেসিডুয়াল ক্যালকুলেট করি, রেসিডুয়ালস ইজ ইকুয়াল টু ডেটা ডট CO2 ppm, যেটা থেকে এসটি আমাদের যে CO2 প্রেডিক্ট করছি সেটার যে ডিসটেন্স, সেটাই হচ্ছে রেসিডুয়ালস। রেসিডুয়াল হচ্ছে এই যে এরকম, মানে আমি প্রেডিক্ট মানে আসলে আছে কম, কিন্তু আমি প্রেডিক্ট করছি 0.0076 ppm, বেশি প্রেডিক্ট করে ফেলছি। এবং এগুলো রেসিডুয়ালের ভ্যালু কিন্তু খুব কম। এটাও আমাদের বোঝায় যে আমাদের যে R² ভ্যালু এটা খুব ভালো আসছে। স্টেম প্লট অফ দ্য রেসিডুয়ালস এগেইনস্ট ইয়ার, তাহলে স্টেম প্লট অফ দ্য রেসিডুয়ালস। সো এক্স এক্স হচ্ছে যে ইয়ার অবশ্যই এক্স এ যাবে, তো ডেটা ডট ইয়ার আর ডেটা ডট রেসিডুয়ালস, ডেটা ডট ও আচ্ছা সরি দেখা না, এটা তো রেসিডুয়ালস দেখায় বাইরে এটা। আর এটা যেহেতু আরেকটা নতুন ফিগার, সো এটার আগে ফিগার দিয়ে নিই। এই যে ফিগার 2। তো দ্যাটস অল। CW4 আসলে বেশি ইম্পর্টেন্ট। CW4 এ অনেক কিছু আছে, যে নন লিনিয়ার কি বলবো, যে ডেটাকে কিভাবে মানে লিনিয়ারাইজ করে লিনিয়ার রিগ্রেশন ইউজ করা যায়। তো ওটা বেশি ইম্পর্টেন্ট। এটা চাইতে মানে ওটা করলে আই গেস এটা সবগুলো হয়ে যাবে। ওকে, দ্যাটস অল ফর টুডে।